আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রোমান্স। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। সমীরই প্রথমে কথাটা তুললেন। তার মতে এই যে রোমান্স, প্রেম ওসব নবেলিয়ানা কেবল নবেলেই ঘটে, বাস্তব জীবনে এদের কোনো অস্তিত্ব নেই। তাতে সুধীরও যোগ দিল বলে মনে হলো। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতে মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছালো অন্য সব দিনের মতো। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ আলোয়ান মুড়ি দিয়ে আরাম কেদারায় টান হয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত কোনো তর্কে তিনি যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়ে একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো, তোমরা এতক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম, কথা কইনি বটে, কিন্তু যখন কথাটা উঠেছে তখন বলি শোনো। রোমান্স আছে এবং খুবই আছে। জীবনটাই তো প্রকাণ্ড রোমান্সে। সে চোখে দেখে কজন, একবার চোখই আছে কজনের। আচ্ছা, চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক। শোনো শোনো, তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার। মাস চারেক হলেও যোগ দিয়েছেন। তাকে এক অদ্ভুত ধরনের লোক বলে আমাদের সকলেরই মনে হয়েছে। ব্রিজ, টেনিস, বিলিয়ার্ড, দাবার কোনো খেলাতেই তিনি যোগ দেননি। খুব বেশি মেলামেশা বা গল্পও তাকে কখনো করতে দেখা যায় না। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগে উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটি জিনিস আছে যাতে ক্লাবের সকলে তাকে পছন্দ করে। তিনি না এলে কেন তিনি এলেন না সে সম্বন্ধে আলোচনাও হয়। এবং আরেকটা জিনিস যা আদেও ক্ষুদ্র ব্যক্তিত্বের পরিচায়ক নয়, সেটা এই যে তিনি উঠে চলে গেলে তার পেছনে তার সম্বন্ধে মন্দ কথা কেউ কোনোদিন বলতো না। ইতিমধ্যে চা খাওয়া শেষ হলো। রমেনবাবু চা পান শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। হ্যাঁ, বছর কয়েক আগে আমি তখন একটা স্বদেশি ব্যাংকের শেয়ার বিক্রি ও প্রচারের কাজে ঢাকা যাই। এই প্রথম ওই অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিয়ে যাইনি। তাই বলে এক দফা পদ্মার স্টিমারে, তারপর ট্রেনে শীতে হি হি করে কাঁপতে কাঁপতে রাত 9:30-10টার সময় গিয়ে পৌঁছালাম ঢাকায়। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা পরিচয়পত্র দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল। নাম এখানে করবার আবশ্যক নেই। তারই বাসায় গিয়ে উঠবো এরকম কথা ছিল। আমি যখন সেই বাড়ি গিয়ে পৌঁছালাম তখন রাত 10:30 কম। বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁ ধারে ফুল বাগান। চাফড়িতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলোয়া ধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে রয়েছে। এসব গাড়িতে বসে কৌতূহলের সঙ্গে চেয়ে চেয়ে দেখছিল। গাড়ি থামতেই একজন হিন্দুস্তানি দারোয়ান বুকি শাখা ফেলে গাড়িকে কাছে এলে সেলাম করলে। তাকে জিজ্ঞাসা করে জানলাম উকিলবাবু কি কাজে কুমিল্লা গেছেন। আজ 3-4 দিন বাড়ি ছাড়া, কবে আসবেন ঠিক নেই। কোচম্যানকে গাড়ি ফেরাতে বলছি। ডাক বাংলোর অগত্যা উঠবো, একটি ছেলে বাড়ির মধ্যে দিয়ে বার হয়ে এলো। সঙ্গে সেই দারোয়ানটিও এলো। এ যে ইতিমধ্যে কখন বাড়ির মধ্যে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি। ছেলেটি বললে, বাবা কাল সকালে আসবেন, আপনি যাবেন না, শুনলে বাবা দুঃখ পাবেন। রামদিন, বাবু জিনিসপত্র নামিয়ে দাও। সুতরাং রই গেলাম। আহার ও শয়নের ব্যবস্থা সুন্দর হলো। সারাদিনের পরিশ্রমে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে বাইরের বারান্দায় বসে কাগজ পড়ছি। গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মতো ঢুকলো। আর সকালে ট্রেনে উকিলবাবু আসবার কথা ছিল, তাই তার গাড়ি স্টেশনে গিয়েছিল তাকে আনতে।
গৃহশ্রমে গাড়ি থেকে আমায় নেমে আসায় আমার পরিচয় জেনে খুব খুশি হলেন। নানাভাবে আপ্যায়িত করলেন। রাতে কোনো কষ্ট হয়েছে না সে কথা অন্তত 10 বার এমন ভাবে জিজ্ঞাসা করলেন যে মনে হলো রাত্রে কষ্ট হয়নি বললে তাকে হতাশ করা হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে পড়লাম সে বাড়িতে। রাত্রে আমার আহারের স্থান হলো বাড়ির মধ্যে দাওয়ায়। পরদিন সকালে আমি বাড়ির বাইরে ঘরে একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে চা জল খাবার দিয়ে এলো আমার বাইরের ঘরে। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে। মুখ দেখে বেশ বুদ্ধিমতী বলে মনে হয়। চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। আমি তোকে জিজ্ঞাসা করলাম, তুমি খুকি এই বাড়ির না? তোমার নাম কি? সে হেসে উত্তর দিলে, বললে বিনা। তারপর সে চলে গেল। পরের দিন সকালে সেই মেয়েটি আবার চা নিয়ে এলো। এদিন সে এত শীঘ্রই চলে গেল না। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি স্কুল পড়ো না? না। সে বললে যে সে মিডফোর্ড গার্লস স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ো? এবার 4th ক্লাসে উঠেছে এই জানুয়ারি মাসে। কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা এই পথেই বয়ে চলল। বিকালে সে আপনি আবার এলো। আমার পাশের চেয়ারের হাতলের ওপর বসলো। বলল, আপনি বুঝি বই লেখেন? আমি বললাম, কি করে জানলে বলো দেখি? সে বলল, আপনার নাম দেখেছি আমাদের বাড়িতে মাসিক পত্র আছে সেখানে। আমি বললাম, কই কোনো মাসিক পত্র আনো তো দেখি। বিনা 2-3খানা মাসিক পত্র নিয়ে এলো। একটাতে আমার বিদেশি ব্যাংক আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধে বার হয়েছিল বটে। সেটা বিনা খানিকটা ধরে পড়লো। তারপর সেটা মুড়ে রেখে গল্প করতে লাগলো। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম, সবগুলোর উত্তর দিলেন। ঢাকা মিউজিয়াম দেখতে যাওয়ার ইচ্ছে ছিল। বিকালটায় কিন্তু বিনা অনেকক্ষণ ধরে ঘরে রইল। মিউজিয়াম দেখতে না যাওয়া হলেও কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাত্রে কি জন্য ঘুম ভেঙে গিয়েছিল। কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে যেন চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। Two tangents can be bound to the circle from the external point and they are equal and also subtend. ভারী আশ্চর্য লাগলো। বিনা নিশ্চয়ই নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রি ট্যানজেন্ট কোন স্কুলেই পড়ানো হয় না। তাছাড়া সেটা বিনার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4:30 বাজে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছে হলো। সকালে বিনা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, বিনা, শেষ রাত্রে কি জিওমেট্রি পড়ছিলে বাড়ির মধ্যে তুমি? বিনা হেসে উত্তর দিলে, আমি না, ও দিদি। এইবার ম্যাট্রিক দেবে, এই সামনের বুধবার থেকে এক্সামিন বসবে তাই। আমি বললাম, কই তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছেন সে কথা তো শুনিনি। স্কুলের গাড়িতে তুমি একলাই যাও দেখেছি। বিনা হেসে গড়িয়ে পড়ে আর কি। বললে, বারে। সে বললে, বারে, বেশ লোক তো আপনি। দিদি তো এলাউ হয়ে বসে আছে। দিদি তো এলাউ হয়ে বাড়ি বসে পড়ছে। তা বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুলের গাড়িতে পড়তে যাবে? কথাটা বিনা ঠিকই বলেছিল। তার হাসিটা নিতান্তই অসঙ্গত নয় বটে। সেদিন বিকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো তখন রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না, কিন্তু আরেকটা মেয়ে নামলো। বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী। লাল পাড় সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল শুভ্র বাহু দুটোই যেন হাতির দাঁত পুটে তৈরি।
একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে দেখে শান্ত গতিতে বাড়ির ভেতর ঢুকে গেল। সন্ধ্যার একটু আগে বিনা এসে বললে, চা এখন কি আনবে না বেরিয়ে এসে খাবেন? পরে একটু থেমে বললে, আজকে দিদি দেখছেন না, দিদিকে আজ দেখছেন না? আমিও তখনও ঠিক করতে পারিনি যে স্কুলের গাড়ির সেই মেয়েটি বিনার দিদি। পূর্বেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখেই ব্যাপার বুঝে নিয়ে বললে যে আজ বিকেলে স্কুলের গাড়ি থেকে যে নামলো তখন ওই তার দিদি। আমি তো স্কুলে যাইনি, দিদির রিসিট আনতে গেছিল স্কুলে ওই বেলা। পরে সে বললে, দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল বাইরের ওই ঘরে ভদ্রলোকটি কে। মনে মনে অভিমানের বড় ঘা লাগলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ 6-7 দিন যে আমি তার বাপের বৈঠকখানার একখানা চেয়ারে টেবিলের মতো বাইরের কোণে পড়ে আছি, এতদিনের মধ্যেও এই হতভাগ্যের সম্বন্ধে সে সংবাদটুকু কি তার কর্ণগোচর হয়নি? দিন 2 কেটে গেল। এই কয়েকদিন আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম, তাতে ঠিক সময় স্নানাহার হতো, আবার কোনোদিন হতো না। সুতরাং বিনার সঙ্গে দেখার সময় হতো না। তৃতীয় দিন সকালে বার হয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এলুম। বারান্দাতে বসে একটু বিশ্রাম করছি, অপ্রত্যাশিত ভাবে বিনা এসে ঘরে ঢুকলো হাসি হাসি মুখে। সে বললে, ঠাকুর দুবার, তারপর আমি দুবার আপনাকে ডাকতে এসে ফিরে গিয়েছি। আপনার খিদে টেস্টটা কিছুই পায় না, সারা দিন কোথায় ছিলেন? আমি কৈফিয়ত দেবার আগে সে আবার বলে উঠল, মুখ হাত পা ধুয়ে ফেলুন, আপনার চা এসে গিয়েছে, আপনার চা নিয়ে আসি। বাবা এখনো কাছারি থেকে ফেরেনি, গরম জল চড়ানোই আছে। অল্প পরে সে চা নিয়ে এসে অভ্যস্ত ভাবে সামনের চেয়ারের হাতলটার উপর বসে অনর্গল বকে যেতে থাকলো। সব কথার উত্তর পাওয়ারও আশা বা প্রত্যাশা সে রাখে না, আপনি বলে যেতে পারে। বলে, ভারী মজা হয়েছে, আমি আপনার এই একটা লেখা দিদিকে দেখিয়ে বললাম, পড়ে দেখো তো। দিদি পড়তে গিয়ে বুঝতে পারে না, দাঁড়ান সেখানে আনি। আমার উত্তরের অপেক্ষা না করেই সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন আর সে বাড়ির বাইরে দেখা দিলে না। বিনার খামখেয়ালির ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি কিছুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, আমায় দেখিয়ে বলল, এই দিন দেখি বুঝিয়ে। লাল পেন্সিলে দিদি দাগ দিয়েছে জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমাকে যৌথ ব্যাংক বা মধ্যবিত্তের কর্তব্য বলে প্রবন্ধটা বেরিয়েছিল। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটি মেয়েকে তাক লাগিয়ে দিতে নাই পারলাম, তবে অনবরত দিন 15 ধরে ইম্পেরিয়াল লাইব্রেরি যাতায়াত এবং নানান ইয়ার বুক নাড়াচাড়া করার সার্থকতাই বা কি হলো। বিনা বিকেলবেলা একখানা খাতা হাতে নিয়ে এসে বললে, চাটা খেয়ে নি, দিদির ট্রান্সলেশন হয়েছে কিনা দেখে দিন তো। দিদি বললে আপনাকে দেখাতে। সেটা হাতে নিয়ে দেখলাম, বেশ মোটা মোটা মুক্তোর ছাতের লেখাটা বটে, কিন্তু ট্রান্সলেশনটা বেশ উঁচু দরের নয়। কাজেই যখন বিনা বললে, ধরুন 20 নম্বর আছে, কত নম্বর দেবেন আপনি? তখন একটু আমতা আমতা করে বললাম, হ্যাঁ নম্বর? তাই ধরো, অবশ্য বাংলাটা খুব শক্ত, তা ধরো 4 কি 5 দিতে পারি। মোটে? সে বলল, মোটে এইটুকু? তবেই হয়েছে। দিদি তাহলে এবার ইংরেজিতে ফেলু। কতটা শেষ করে সে মুখে হাতখানা চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, না ফেল হবে কেন, একটু সোজা করে দেখে লিখলেই হয়, এটা বেজায় শক্ত কি না। বিকালে বিনা এসে বললে, দিদি বলে দিলে আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, আপনি পারবেন তো? খুব পারবো, নিয়ে এসো কাল থেকে। দেখে দেব না? কেন দেখে দেব না?
সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ এক রাশ করে ইংরেজি আর বানানের ভুল সংশোধন করা। বেশ হাতের লেখাটি, কিন্তু খাতার শেষে গোটা গোটা ছাতে আমার নৈপথ্য পথবর্তিনী ছাত্রীটির নাম লেখা আছে, প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের পর বৈকালের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। উকিল বাবুর বাড়ির সামনে একটা বট গাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দাটাতে বসে নিজে সেদিকে চেয়ে আমি আমার দেশের বাড়ির কথাই ভাবছিলাম। কতদিন যায়নি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়। তবুও তখন নববর্ষা নামে সজল বৃষ্টি বাতাসে এখান থেকে 300 মাইল দূরে সেই গ্রামটির ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে। মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণ বাড়ির উঠোনের বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসিয়ে খেলা করছে। গোসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণ তাদের মজলিস বসেছে। তখন বড় মন খারাপ হয়ে যায়, ইচ্ছা হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে উঠে পড়ি বাড়িতে গিয়ে। উকিলবাবু কয়েকদিন রক্তাধিক্যের অসুখ হওয়ায় বাড়ির মধ্যেই ছিলেন, কাছারিও যাননি। তিনি ঝড় বৃষ্টি থামার পরে বারান্দাতে এসে আমার পাশে একটা আরাম কেদারায় বসে নানান গল্প করতে লাগলেন। বেশ অমায়িক স্বভাবের ভদ্রলোক। বললেন, কদিন আপনার খোঁজ খবর নিতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো আপনার? দেখুন, বিনা বলছিল আপনি নাকি প্রতিমার ট্রান্সলেশন রোজ দেখে দেন। কিরকম বুঝছেন? পাস টাস করবে তো? ইংরেজিটা তেমন জানে না। যদি কিছু মনে না করেন তবে আপনাকে একটা অনুরোধ করি, মেয়েটাকে একটু করে দেখবেন আপনার সময় মতো। শুধু ইংরেজিটা দেখে দিলেই ওর মাস্টার ছিল। হঠাৎ মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারি মাসে বাড়ি চড়ে গেল, আর এলো না। অবশ্য যদি আপনার বলাই বাহুল্য, আমাকে এ বিষয়ে রাজি করাতে তার যত বাক্য ব্যয় করার প্রয়োজন ছিল তিনি তার চেয়ে একটু বেশি করেছিলেন। বলাই বাহুল্য, আমাকে এই বিষয়ে রাজি করাতে তার যত বাক্য ব্যয় করা প্রয়োজন ছিল তিনি তার চেয়ে বিনয় একটু বেশি করলেন। তারপর 2 দিন কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে নয় দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে বিনা থাকে। কোনো কোনো দিন সেও থাকে না। ধরনটি ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারখানাতে বসল। ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে বললে, আমি পারবো না, এটা বদলে দিন। আমি বললাম, এমন আর কি শক্ত, দেখবে এখন সোজা হয়ে যাবে। সে পুনরায় ঠিক সেইভাবে হেসে বলে, না, আমি পারবো না, আপনি বদলে দিন। যে সুরে এই কথাটা বললে সেটা অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক করা চলে না। বদলে দিলুম বটে, কিন্তু ভাবলাম মেয়েটি একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করেই প্রতিমা খাতাপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামলো। এই অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া উচিত হবে না বুঝে চুপ করে বারান্দায় আরাম কেদারাটায় বসে আছি। পেছনে দৌড় খোলা শব্দ হলো। কে দেখি আগে বিনা, পেছনে প্রতিমা ঘরে ঢুকেছে। প্রতিমার আগমন অনেকটা অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময় ছাড়া প্রতিমা অন্য কোনো সময় আমার এখানে কখনো আসেনি। বিনা ঘরে ঢুকে বললে, কেমন বৃষ্টি নেমেছে মাস্টার মশাই। আমি বললাম, এসো, ভিজতে ভিজতে এলে কেন? বিনা বলল, দিদি বললে আপনি এখানে একলা বসে আছেন, তাই গল্প করতে চলে এলাম। তখন প্রতিমা তার দিকে ভ্রুকুটি করে বললে,
পূর্বে ও কথাটা মনে হয়েছে, এখনো মনে হলো। প্রতিমা যে সুন্দরী, তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপ খাওয়া শুভ্র বাহু দুটোর নিটোল গড়নের দিকে চেয়ে কথা মনে মনে অস্বীকার করতে পারলুম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত চোখ দুটো, বুড়ুর ঠিক একটা ভঙ্গি, বুড়ুর দুটোর একটা বিশেষ ভঙ্গি, সেটা কি তা মুখে বোঝানো যায় না। অথচ কি ধরনের সৌন্দর্য মনের মধ্যে একটা অব্যক্ত অভাবের বেদনা সৃষ্টি করে ওর মুখের সৌন্দর্যটা একটা নতুন ধরনের সৃষ্টি করেছে। প্রতিমা বললে, একলা বসে থাকতে আপনারও ভালো লাগে না? না, বসে বসে লেখেন বুঝি? ওহ, লেখাটা কি শক্ত লিখেছেন আপনি! আচ্ছা, কত পার্সেন্টেজ গ্রাফ, সেন্সাস রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? আমি বললাম, মুখস্থ কি আর থাকে? ওসব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে একটা সচল ইয়ার বুক হয়ে পড়ব। সে বলল, আচ্ছা আপনার দেশ কোথায়? আমি বললাম, অনেক দূর, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে না ম্যাট্রিকে? প্রতিমা মৃদু হেসে বললে, জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা আমি জানি। বিনা বললে, আমাদের ক্লাসের জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা বলা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে না মাস্টার মশাই? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিমে ঘেঁষে। প্রতিমা বললে, কয়লার খনি দেখেছেন আপনি? ও কিরকম দেখতে হয়? কয়লা খনির উৎপত্তির কথা এসে পড়াতে সবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্ম কথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগ বিভাগ, সূর্য প্রাণীর জন্মের ইতিহাস, জীবাত্মা, অধুনালুপ্ত অতিকায় জীবদের কথা। একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এসব মহিমাময় বৈজ্ঞানিক রোম্যান্স। যেন একদিকে শাশ্বতী নারীর কমনীয়তা, অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা ও উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে এ প্রশ্ন জিজ্ঞাসাও করছিল। শেষ হয়ে গেলে বললে, আমি এসব কথা শুনিনি তো কোনো দিন, স্কুলে কেউ তো বলে না। ওরা চলে গেল। বাইরে গিয়ে প্রতিমা বিনার থেকে চেয়ে নিচু গলায় শাসনের সুরে বলে গেল, ওরকম মাস্টার মশাই বলছিলি কেন বিনা? ভারী খারাপ শোনাচ্ছে কানে। উনি কি আমাদের মাইনে দিয়ে পড়ান? কয়েকদিন পরে হঠাৎ আমি কলকাতায় ফেরবার জরুরি একটা তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা ছাড়া চলছে, বিনা এসে বললে, আজ আপনার যাওয়া হবে না। বড়া অমাবস্যা মাথায় নিয়ে বুঝি বাড়িতে বেরোতে আছে? দিদি বলে দিয়েছে, মাস্টার এই রমেন বাবুকে বারণ করে আয়, কাল যাবেন। খুলুন বিছানা, ধরবো? সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে এক কাণ্ড। 10টার গাড়িতে আমি যাব, উকিলবাবু আমার সঙ্গে যাবেন, কি এক কাজ আছে ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারে আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে মাঝের বারান্দাতে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকে রান্না বান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিলেন। সে একটু বেলায় আরম্ভ করিয়েছে ঠাকুরকে দিয়ে। এই তুচ্ছ বিষয় নিয়ে বিশেষ করে আমি সেই একজন বাইরের লোক আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন, যাতে করে আমি অত্যন্ত সংকোচ বোধ করলাম। আমার দিকে চেয়ে চেয়ে তিনি বলতে লাগলেন, দেখলেন রমেন বাবু, আজকালকার মেয়েদের আমি কাল ওকে রাত থেকে বলছি সকালে আমরা বেরোবো যেন ঠিক হয়ে থাকে। দেখছেন কাণ্ড কারখানা। বলি, এটা কি ঝোল নাকি ছাই? এটা এর নাম ঝোল? না, আমি সত্যি বলছি রমেন বাবু,
আমি আজকাল সব ওইসব বিবি সাজা পছন্দ করিনি একবারে। খুব হয়েছে পড়াশোনার, আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনে এসব কথা হওয়াতে হয়তো নৈপথ্য পথ বর্তিনীন প্রতিমার লজ্জায় অপমানে ভেঙেই পড়তে চাইছিল। কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক। তিরস্কারের পর সে আমার সামনে পরিবেশন করতে বেরোলে না। অত্যন্ত ভারী মন নিয়ে নিজের ঘরটিতে ফিরে এলাম। একটু পরে বিনা চায়ের কাপ আর 1 কাপ দুধ নিয়ে এসে বললে, দুধ মিছরি খেয়ে নিন। আমি বললাম, দুধ মিছরি কেন? কেন বলো দেখি। আমাদের বাড়িতে নিয়ম আছে, বাড়ি ছেড়ে কেউ কোথাও যাওয়ার সময় তাকে দুধ মিছরি খেতে দিতে হয়। ওপরের ঘরে বাবাকেও দিয়ে এলাম। দিদি বলে দিলে রমেন বাবুকেও দিয়ে আয় বাইরের ঘরে। গত 3 দিন প্রতিমার সঙ্গে আমার দেখা হয়নি। আজ এই মাত্র এই যা খাবার সময় দেখা হয়েছিল, তাও অতি অল্পক্ষণের জন্য। যাওয়ার সময় দেখা হলো না, শুধু বিনা বিছানাপত্তর গাড়িতে উঠবার সময় কাছে এলো। আমার মনে কয়েকদিন ধরেই একটা সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বিনা, আচ্ছা একটা কথা বলি, তোমার মাকে তো দেখতে পাইনি কোনোদিন। সে বললে, বিনা বললে, আমার মা 1 মাস হলো মামার বাড়ি গিয়েছেন, ছোট মামার বিয়েতে। এই বুধবার আসবেন, আর দিদির মা নেই। দিদির ছোটবেলাতেই। আমি বললাম, ও প্রতিমা তোমার আপন বোন না? বিনা ঘাড় নেড়ে হেসে বলল, বারে, একদিন আছেন তাও জানেন না বুঝি? আপনার মন থাকে কোথায়? একদিন তো আপনার সামনে কথা হয়েছে। কবে পূর্বে কথা উত্থাপিত হয়েছিল মনে না হলেও এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল। তাই বিনা আর প্রতিমার মুখের গড়নে এতখানি তফাৎ, কথাটা একবার মনে হলেও কিছুটা ধারণা করতে পারিনি এতদিন। অত্যন্ত অমনস্ক ভাবে উকিল বাবুর সঙ্গে তার গাড়িতে উঠে বসলাম। আজ কয়দিন তো জানাশোনা, কিন্তু চলে যাওয়ার সময় মনে হতে লাগলো প্রথমে সেই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার ঠিকা গাড়ি ঢুকছিল, সেদিন আজ অনেক দূর পেছনে পড়ে গিয়েছে। আজ এই বাড়ির প্রতি জিনিসটা, ওই পাতাবাহারের গাছটা, বাইরের উঠোনের ওই পুরনো ইদারাটা, সব যেন প্রিয়, হঠাৎ বড় প্রিয় হয়ে উঠেছে। যেন নীরহারা বিহঙ্গ নিশিম শূন্যে মুক্ত পক্ষে উড়তে উড়তে কোথায় নীরের সন্ধান পেয়ে, যে নীরে কোনো দাবি দেওয়া নেই, শুধু মনের মধ্যেকার কোনো অনির্দিষ্ট নির্ভরতার ভাবে সেই মিথ্যা অধিকারের কথাটা স্মরণ করিয়ে দিত মাত্র। আজ তাই ছেড়ে যাওয়ার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বে তার নিজের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে যে সে অধিকারের বার্তাটা কতটা অসংহত, কতটা ভিত্তিশূন্য। দেশে ফিরে অল্প কিছুদিন থাকবার পরে কয়েক মাস কেটে গেল। পূজার পরে কার্তিক মাসের প্রথমে হঠাৎ অফিসে হুকুম হলো আবার ঢাকা যাওয়ার। এবার যখন গোয়ালন্দ থেকে স্টিমারে উঠলাম, তখন আগের মতো ভিড় ছিল না। পদ্মাবক্ষ শান্ত স্থির, চরে চরে কাশের বন ঘন, চরে চরে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বিনাদের ওখানে না গিয়ে ডাক বাংলোয় উঠলাম। নানা কারণে এবার বিনাদের বাড়ি উঠতে পারা গেল না। বারবার অনাহুত ভাবে ওদের ওইখানে গিয়ে উঠলে তারাই কি মনে করবে। হয়তো এবার আমার সেখানে যাওয়াটা তারা পছন্দ নাও করতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশোনা করে আসা যাবে ক্ষণ। আবার জ্যোৎস্না পক্ষ ঘুরে এলো। ডাক বাংলোর কম্পাউন্ডের হাসনাহানা ঝোপের মিঠা মৃদু সৌরভ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দার রেলিংয়ে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই মনে হলো।
একবার মনে হচ্ছিল ওই অপরিচিত ঢাকা শহরটিতে কেউ এমন আপনার জন আছে, যদি সে জানে আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মী ছাড়ার মতো ডাক বাংলোয় উঠে দাড়িওয়ালা বাবুর্চির শিরাবহুল হস্তের ডাল ভাত আর শুরু আহার করছি, তো মনে মনে ভারী দুঃখিত হবে। কারণ আমি জানি আমার আহারের কিছুমাত্র অনিয়ম হলে তার সহ্য হয় না, সহ্য হয়নি। নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করেছি। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে, তার জন্য অলক্ষ্যে কত চেষ্টা ছিল তার। একবার মনে হচ্ছিল তার এই চিন্তার সার্থকতা কি। অতিথির প্রতি সৌজন্যকে অন্য কিছু বলে মনে করবার অধিকারই বা আমায় কে দিয়েছে। দিন 15 ঢাকায় কেটে গেল। বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না, ইচ্ছে করি। কিন্তু শেষ পর্যন্ত শুধু ভারত মাতা ব্যাংকের শেয়ার বিক্রি এবং কালু ঝমঝম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব, একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকেলের দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম। যেন এই পথ দিয়ে কাজের খাতিরে যেতে যেতে একবার দেখতে আসা গেল কে কেমন আছে। গেটের মধ্যে ঢুকে চোখ পড়ল বাড়ির ওপরের ঘরে সব জানলা বন্ধ। উকিল বাবুর অফিস ঘরের সামনে রামধনিয়া বেয়ারার টুলের ওপর বসে নেই। বাইরে কোথাও একটা কি করা যায়, কাকে ডাকবো ভাবছি, এমন সময় উকিল বাবুর পুরনো খানসামা ছকু বাজার থেকে কি কিনে গেট দিয়ে বাড়িতে ঢুকেই আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাবু আপনি? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম। তাই তোমার বাবু কোথায়? আপনি শোনেননি, জানেননি কিছু? পরে সে একে একে যা বলে গেল তা সংক্ষেপে এই যে গত ভাদ্র মাসে উকিল বাবু রক্তাধিক্য রোগে হঠাৎ হার্ট ফেল করে মারা যায়। তার উপর বিপদ, বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরই তার মাথা খারাপের মতো হয়ে গিয়েছে। তিনি আছেন তার মামার বাড়ি। বিনাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সেইখানেই আছেন। বর্তমানে এ বাড়ির রঘু মিশির দারোয়ান আর সে ছাড়া কেউ থাকে না। অন্য চাকর বাকরেরা জবাব দিয়ে গিয়েছে। ডাকবাংলোয় গিয়ে সেদিন আর কোনো কাজে মন গেল না। প্রতিমার কথা ভেবে আমার মন করুণায় পূর্ণ হয়ে গেল। ডাকবাংলোয় নির্জন বারান্দায় অন্ধকারটা যেন অশ্রু সজল হয়ে উঠল নানা ছোটখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম ব্যাংকের শেয়ার বিক্রির কাজটা যে পরিমাণ হওয়া উচিত ছিল তা হয়নি। সকাল সন্ধ্যায় সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে পেরাই আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাই। দিন 5 পরে সেদিন সকালে স্নান করে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় ডাক বাংলোর বেয়ারা এসে বলল, आपके पास एक आदमी आने मांगता है। একটু পরে দেখি উকিল বাবুর বাসার ছকু খানসামা বেয়ারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহের সুরে বললাম, কি মনে করে? হ্যাঁ? ছকু বললে, ছোট দিদিমণি বাড়ি এসছেন মার সঙ্গে। আপনি বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিয়েছিলেন ডাকবাংলোয় গিয়ে দেখে আয় তিনি আছেন কিনা, থাকলে আমাদের বাড়ি অবশ্য করে একবার আসতে বলে আর আমার নাম করে আজ বিকেলে যেতে বলেছেন। আমি তাকে বলে দিলাম অফিসের কাজ সেরে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। বিকেলে যখন বিনাদের বাড়ি গেলাম তখন সন্ধে হওয়ার খুব বেশি দেরি ছিল না। রাস্তার ধারে আলো দেখা দিয়েছে। মোড়ে মোড়ে ফিরিওয়ালা চাই গরম বাকরখানি বলে হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরে বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো আমার শরীর কেমন আছে।
আমি বললাম একরকম মন্দ নয়। তোমরা আর তোমাদের সব। বিনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কথাটা জিজ্ঞাসা না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনা সূচক গোটা কতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু ওই জন্যই আমি বিনাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজের দুর্বলতাটুকু সামলে নিয়ে তাকে আমি মনে মনে সাধারণ মেয়ের চেয়ে উচ্চ আসনে স্থান না দিয়ে পারলাম না। চোখ মুছে নিয়ে সে বললে, আপনি কোথায় উঠেছেন? ডাকবাংলোয়। আচ্ছা, এইবার তো আমরা এসেছি, জিনিসপত্র নিয়ে উঠে চলে আসুন এখানে কাল সকালেই। বিনা কথাটা এমন হুকুমের সুরে বললে যে হঠাৎ তার প্রতিবাদ করা সম্ভবপর হয় না। অন্য কথা তুলে সেটা চাপা দেওয়ার জন্য নানা অনাবশ্যকীয় কথা উঠালাম, যেন প্রধানত সেইগুলো জানবার আগ্রহেই আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এই প্রশ্নটা অনেকবার মুখে এনেও কতক্ষণ যে কেন জানি না একবার মুখ ফুটে জিজ্ঞাসাই করতে পারিনি। বিনা বললে, দিদি এখনো সারেনি। বড় মামা বাবুর সঙ্গে চুনার নিয়ে গিয়েছেন, সেইখানেই আছেন। কেমন আপন মনে বসে বসে কি ভাবে, এছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই। কিন্তু খায় না, দায় না, শুতেও চায় না, বেড়াতেও যেতে চায় না, কেবল দিনরাত বসে বসে ভাবে। ওই তার রোগ। পরীক্ষায় পাশ না করলে বোধহয় এমনি হয়। কিন্তু বিনা বললে, শুধু পরীক্ষায় পাশ নয়, সে অনেক দিনের কথা। আপনাকে বলতে আর কি, আপনি ঘরেরই লোক। দিদি পরীক্ষায় পাশ দেওয়ার পর বাবা তার সম্বন্ধ ঠিক করলেন। চাটগাঁয়ের উকিল, হাতে পয়সা আছে, কিন্তু তেজ পক্ষের বর, বয়স 41-এর ওপর। দিদি সব শুনেছিল কিন্তু কিছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবার ইদানিং কেমন হয়েছিল জানি না। দিদিকে একবারে যেন বিষ নজরে দেখতেন। দিদি শেষে রাগে পড়ে খবরের কাগজ দেখে কোথাকার স্কুলে মাস্টারি দরখাস্ত করে চাকরি পায়, কিন্তু বাবার হাতে একটা চিঠি এসে পড়ে। তারপর সে কি অপমান আর কি কাণ্ড। তারপর পরীক্ষায় ফেল হলো, আবার এক কাণ্ড। হঠাৎ বাবা মারা না গেলে বিয়ে ঠিক হতো। এসব গোলমালে দিদি কেমন যেন হয়ে গেল। চিরকাল সে ভারী অভিমানী। দিদির কোনো দোষ ছিল না যে মাস্টারি দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে আর থাকতে না পেরে। তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল। কিছুক্ষণ পরে পুরনো দিনের মতো তার নিজের হাতের চা, ঝিয়ের হাতে জল খাবারের রেকাবি জলের গ্লাস নিয়ে আমার টেবিলের ওপর রেখে বললে, আসুন দিকে খেয়ে দেখুন তো চাটা। তবে কি আর আপনার ডাক বাংলোর বাবুর্চির মতো হয়েছে? বিনা আগেকার চেয়েও সুশ্রী, মাথায় বড় হয়ে উঠেছে। তবে ওর কথার ধরনগুলো ঠিক একই আছে, এতটুকু বদলায়নি। বেশ লাগে ওকে। উঠবার সময় বিনা বললে, কিন্তু কালই এখানে আসবেন তো? আমি মাকে বলেছি, আপনি না এলে ভারী রাগ করবো, কিন্তু বলে দিচ্ছি, কাল রঘু মিশিরকে সকালে ডাক বাংলোয় পাঠিয়ে দেবো ক্ষণ। আমি তাকে বুঝিয়ে বললাম, এবারকার অফিসের কাজ শেষ হয়ে এসেছে, বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না, অল্প দিনের মধ্যেই কলকাতায় যেতে হবে, বরং এরপর যখন আসবো ইত্যাদি ইত্যাদি। বিনা কিন্তু কিছুতেই শুনলে না। তার মনে বেশি কষ্ট দিতে পারলাম না, রাজি হয়ে বললাম, আচ্ছা তাই হবে, তবে একটু দেরি হয়ে যাবে হয়তো, এই বেলা 9টার মধ্যে আসবো। বিনা খুব খুশি হয়ে বললে, আপনার সেই ঘরটাতেই কিন্তু থাকবেন। সকাল 8টার আগে আমি রঘু মিশিরকে পাঠাবো। চলে আসার সময় আবার ডেকে বললে, সকালে চা খেয়ে আসবেন না যেন, এখানে খাবেন এসে। ডাক বাংলোয় ফেরার পথে সেদিন একটা সত্য আমার কাছে পরিস্ফুট হয়ে গেল। হঠাৎ বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনে
যে উপকরণে গাঁথুনি পাকা ও শক্ত হয়ে ওঠে, ওদের দিক থেকে অন্তত আর কোনো কার্পণ্য ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদানে যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক স্থলে আমরা বুঝি নে বলে সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে। ওদের চরিত্রগত সেবা প্রবৃত্তি এবং মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল কল্যাণ করে ভরে রেখেছে, তার বাস্তবতা সেদিন নির্জন ডাক বাংলোর বারান্দাতে বসে মনে প্রাণে অনুভব করেছিলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না। শুধু নক্ষত্র দল যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি অপূর্ব রহস্যময় হয়, নৈশ পাখির ডাক দূর থেকে ভেসে আসে, মনের মধ্যের নাম না জানা উল্লাসে সে সত্যটুকু নিজের কাছে পরিস্ফুট হয়ে ওঠে। ডাক বাংলোয় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন। তিনি ইন্স্যুরেন্সের দালাল, নারায়ণগঞ্জের কাজে এসেছেন, সেইখানেই আছেন। তার নামে একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না, তাকে শনাক্ত করবারও কেউ নেই সেখানে বলে টাকা দিচ্ছেন না। এদিকে তার হাতেও এক পয়সা নেই। এখন কি করা যায়? খুব ভোরে ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হলাম। যাওয়ার সময় চৌকিদারকে বলে গেলাম, কেউ খোঁজ করলে বলবে জরুরি কাজে নারায়ণগঞ্জে চলে গিয়েছি, আজই ফিরব। নারায়ণগঞ্জে কাটলো দিন 2। মহা হাঙ্গামা। পোস্টমাস্টার আমাকে চেনেন না, টাকা কিছুতেই পাওয়া যাবে না। 2-1 যাদের সঙ্গে পূর্বে পরিচয় ছিল, তারা টাকা কড়ির হাঙ্গামা শুনে পেছিয়ে গেলেন। অনেক কষ্টের শেষে কাজ মিটল। ডাক বাংলোয় ফিরে অফিসের চিঠি পেলাম, বিশেষ দরকারে কুমিল্লা যেতে হবে। চিঠি এসে 2 দিন পরে আছে, আগেই যাওয়া উচিত ছিল। বিলম্বে কার্যক্ষতি হওয়ার দরুন বিশেষ সম্ভাবনা। ডাক বাংলোর চাপরাশি বললে রঘু মিশির 2 দিন এসে ফিরে গিয়েছে। এদিকে ট্রেনের সময় সংক্ষেপ, ফেরবার পথে বিনার সঙ্গে দেখা করা ঠিক করলাম। কুমিল্লা থেকে যেতে হলো চাটগাঁয়, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপর ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিবাহ উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিবাহ শেষ হয়ে যাবার অল্প দিন পরে মা পড়লেন ভারী অসুখে। মাসখানেক ভোগবার পর চৈত্র মাসে মাঝামাঝি সেরে উঠলেন, কিন্তু চেঞ্জে দেওয়ার দরকার হলো। অফিসে আরো 1 মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলেই না, বরং লিখলে শীঘ্রই কাজে যোগ না দিলে অন্য লোক বহাল করবে। চাকরিতে ইস্তফা দিয়ে একটা লম্বা পত্র লিখলাম সেখানে। তাই এতদিন পরে ভেবে দেখি, জীবনের গতি অপূর্ব, অদ্ভুত। এর চেয়ে বড় রোমান্সের সন্ধানে কেউ দিতে পারে না। বিনাকে যখন বলে আসিস পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন উৎফুল্ল রাখবার জন্য তাকে কি সব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম। তখন কেউ জানতো বিনার সঙ্গে আর দেখা তো হবেই না। আমার ঢাকা যাওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল। আইন পাশ করে আলিপুর কোর্টে বেরোতে আরম্ভ করলুম। ভবঘুরের জীবন ক্রমে পেছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে বাল লাইব্রেরি কক্ষের মক্কেলহীন দুপুরের বেলায় মাঝে মাঝে সেই সব দিনের কথা মনে পড়ে। তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এইসব স্মৃতিতে জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জবনে এরা গায়ক পাখি, ফুলে ফলে সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদের নিভৃত নিরান্তরাল থেকে শোনা যায়। বিবাহের অনুরোধে বাড়িতে তিষ্ঠন দায়। জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় বিবাহের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠাইমার অনুরোধে তাদের বাসা থেকে রওনা হয়ে বন্ধু বান্ধবের সঙ্গে একদিন মেয়ে দেখতে গেলাম।
বেলতলা রোডে একতলা ছোট বাড়ি। বাড়ির সামনে ছোট্ট একটা কম্পাউন্ড, গেটের অপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতার গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানার বসবার অল্পক্ষণ পরে মেয়ে আনা হলো। তার মুখের দিকে চেয়ে আমি চমকে গেলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে আর কোনো কথা বার হলো না। এই যে বীণা, কিন্তু এ কোন বীণা? 4-5 বছর আগে সে চঞ্চল বালিকা নয়, অনিন্দ সুন্দরী সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন মেয়েটি বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গিয়েছেন। বিনা চোখ নিচু করেছিল, আমার দিকে চায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ি বার হয়ে এসে বন্ধুরা আমায় ভাগ্যবান বললে। ওরকম পাত্রী অদিষ্টে জোটাও ইত্যাদি। কাউকে কোনো কথা বললাম না। শুভ দৃষ্টির সময় কাপড় ঢাকা দেয়া হলো না, এমন সময় দুজনে দুজনের দিকে চেয়ে দেখলাম। বিনার মুখের অবস্থা ফটোগ্রাফ নেবার যোগ্য হয়েছিল। অনেক রাতে বাসরে সে শাসনের সুরে বললেন, আচ্ছা লোক তো আপনি, তলে তলে বুঝি এইসব কুপ্রস্তাব ছিল? আমি উত্তর দিলাম, আমি বুঝি জানি, মেয়ে দেখবার দিনই তো আমি জানলাম। আগে জানতে পারলে তুমি বোধহয় এতে রাজি হতে না। না? বিনা রাগে ঘাড় ঘুরিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে। আমার দিকে না চেয়ে বললে, কোথায় ছিলেন আপনি নিরুদ্দেশ হয়ে? আর এলেন না কেন সেবার? সংক্ষেপে কৈফিয়ত দেবার পর আগ্রহের সুরে জিজ্ঞাসা করলাম, প্রতিমাকে দেখছি না, সে কি এখানে আসেনি আজ? সে কি এখানে আসেনি আজ? এবার বিনা আমার মুখের দিকে চাইলে চেয়ে চুপ করে রইলে। তারপর সংযত সুরে বললে, জানেন না, দিদি নেই, সেবার মাঘ মাসেই মারা যায়। মাথা তার ভালো হয়নি। আপনার বড় নাম করত আমার কাছে, কতদিন বলেছিল। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।